হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন? Yes, Alhamdulillah, I am fine. So, let me introduce myself first and then we'll talk about the topic. This is Farhan Mehdi, and I am the founder and CEO of an AI first software company called Soft Nursery Limited. And over the past 8 years, I got the opportunity to work with some of the fantastic national and international organizations where I received digital transformation knowledge experience, and also I used to work in the software architecture, and যেখান থেকে আমি অ্যাকচুয়ালি ইআরপি ইমপ্লিমেন্টেশন এবং ইআরপি স্পেশালাইজেশনের যে নলেজটা সেটা গেইন করতে পেরেছি। So first of all, I would like to give you a disclaimer, which is this is not a theoretical class and this is not a traditional academic bookish lecture. আমি এখানের মধ্যে ইন্ডাস্ট্রি থেকে যতটুকু নলেজ অ্যাকোয়ার করতে পেরেছি, প্র্যাকটিক্যালি যতটুকু এক্সপিরিয়েন্স গেইন করতে পেরেছি, আইল ট্রাই টু টক বেসড অন মাই এক্সপিরিয়েন্স এবং যেগুলো কিনা আপনারা কানেক্ট করতে পারবেন। সো শুরুতে আমি আপনাদেরকে দুইটা ছোট্ট প্রশ্ন করতে চাই। ফার্স্ট ওয়ান, যে কোনো একটা বিজনেস ধরুন তার 10টা ব্রাঞ্চ আছে, সেই 10টা ব্রাঞ্চ থেকে মাস শেষে মালিক কিভাবে এক ক্লিকে বিজনেসের কোন ব্রাঞ্চ থেকে কত টাকা প্রফিট হচ্ছে কত টাকা লস হচ্ছে সে এক ক্লিকে তার একটা অফিসে বসে তার রুমে বসে সে পেয়ে যাচ্ছে। সেকেন্ড কোয়েশ্চেন, ধরুন একটা বিজনেস, এটা হতে পারে যে কোনো একটা বিশাল ইন্ডাস্ট্রিয়াল বিজনেস, হতে পারে এটা বিএসআরএম অথবা লাফার্স অথবা কেএসআরএম, যে কোনো একটা বিজনেসের কথা আপনি চিন্তা করেন যাদের কিনা 5 থেকে 10 হাজার ওয়ার্কার্স আছে, এমপ্লয়িজ আছে। সো এই 10 হাজার ওয়ার্কারদের তাদের যে স্যালারি, তাদের লিভ, তাদের অ্যাটেন্ডেন্স, তাদের ওভারটাইম, এই বিষয়গুলা আপনার কি মনে হয় যে মাস শেষে ক্যালকুলেটরে বসে বসে চেপে চেপে তারা এখান থেকে বের করে, কিংবা যে কোনো একটা এক্সেল শিট মেনটেন করে তারা এই কাজগুলা করে? করে না তারা। সো এই যে দুইটা প্রশ্ন করেছি, এই দুইটা প্রশ্নের সমাধান হচ্ছে, অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে ইআরপি, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, যেটা ব্যবহার করে 10,000 হোক আর 20,000 হোক 1 লক্ষ হোক যত এমপ্লয়ি হোক, প্রত্যেকের স্যালারি শিট, প্রত্যেকের পেরোলটা যেমন এক ক্লিকে প্রসেস করা যায়, ঠিক তেমনি 10টা ব্রাঞ্চের যে বিজনেস ওনার আছে তিনিও তার ইআরপি থেকে এক ক্লিকে কোন ব্রাঞ্চ থেকে কত টাকা প্রফিট হচ্ছে সেই জিনিসটা সে দেখতে পারবে। সো এখানে আহ, আপনাদের এটা আমি রিকোয়েস্ট করব যে এটা নর্মালি যে কোনো একটা থিওরিটিক্যাল ক্লাসের সাথে এটাকে কম্বাইন করবেন না, এটা প্র্যাকটিক্যাল ক্লাস, এবং আমি চাই যে যখন আপনারা এই কোর্স কমপ্লিট করে এই ল্যাব থেকে বের হবেন, এই কোর্স কমপ্লিট করে আমি চাই না যে আপনারা শুধুমাত্র আপনাদের সিভিতে একটা কোর্স কমপ্লিট করেছেন বা কোর্স শিখেছেন ইআরপি নামে, এতটুকু জিনিস আপনারা শুধু সিভিতে লিখে আপনারা কলম রেখে দেন। আমি এটা চাই না। আমি চাই যে কোর্স শেষ করার পরে আপনাদের ব্রেইনের মধ্যে বিজনেসের একটা ব্লু প্রিন্ট যেন থাকে, কিভাবে বিজনেসগুলো ফাংশন করে, ওভারঅল বিজনেসের 360 ডিগ্রি নলেজ, বিজনেস একুইপমেন্ট যেন আপনাদের তৈরি হয়, এই বিষয়টা আমি চাই যেন আপনারা এই ক্লাস শেষে, এই কোর্স শেষে আপনারা এটা নিয়ে যান আপনাদের সাথে। এটা যদি নিতে পারেন তাহলে আপনারা যখন আপনাদের চাকরির বাজারে যাবেন, এটা আপনাদেরকে বেনিফিট দিবে। আর যদি মনে হয় যে না আপনাদের ইন্ডাস্ট্রির নলেজ নাই, তখন চাকরির বাজারে গেলে তখন আপনি আসলে অনেক কিছু বুঝে উঠতেও সময় লেগে যাবে। সো ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এখন আমি আপনাদেরকে একটা সিনারিও শেয়ার করতে চাই। লেটস সে আপনার একটা ই কমার্স সাইট আছে, আপনি বাংলাদেশের সবচেয়ে ভালো ওয়েব ডেভেলপার দিয়ে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার দিয়ে আপনি একটা ই কমার্স অ্যাপ তৈরি করেছেন, যে অ্যাপে মাসাল্লাহ প্রত্যেক দিন শত শত অর্ডারও প্লেস হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি যখন অর্ডার শিট নিয়ে আপনার ওয়্যার হাউসে যাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন যে আপনার স্টকে কিছু প্রোডাক্ট আছে, কিছু প্রোডাক্ট একেবারেই নাই, কিছু প্রোডাক্ট কম আছে, কিছু কিছু প্রোডাক্ট বেশি আছে। কিন্তু আলটিমেটলি আপনার যে কাস্টমারের ডিমান্ডটা, সেই ডিমান্ডটা আপনি ফুলফিল করতে পারছেন না। যার কারণে অ্যাজ এ রেজাল্ট ইউর কাস্টমার গট ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড দে লিভ ইউ ফর গুড। তারা আর আসবেই না। আপনার এখানের মধ্যে হিউজ একটা লস হচ্ছে। কেন লস হচ্ছে? আপনার যদি ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে, আপনার যদি ওয়ারহাউস ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে যদি আপনার সেলসের যে সিস্টেমটা সেটা যদি ইন্টার কানেক্টেড থাকতো, এই সিস্টেমের সাথে যদি প্রকিউরমেন্ট টিমের সিস্টেম ইন্টার কানেক্টেড থাকতো, তাহলে কিন্তু আপনি
শুরুতেই দেখতে পেতেন আপনার কতগুলো প্রোডাক্ট স্টকে আছে, কতগুলো নেই, এবং বেসড অন দ্যাট আপনি অর্ডার প্লেস করতে পারতেন, রিসিভ করতে পারতেন। সেকেন্ড সিনারিও, ফর এক্সাম্পল আপনার কোম্পানির সিইও আপনাকে বলেছে যে সামনে যেহেতু কোরবানির ঈদ আসছে, এই ঈদে আপনাকে বললো যে আমাদের কোন প্রোডাক্টটা আমরা বেশি পরিমাণে রিস্টক করব, আমাদের স্টকে নিয়ে আসবো, যেটা কিনা আমাদের এই কোরবানের মধ্যে সেল হবে। সো প্রশ্ন করেছে, ইমিডিয়েট কোনো অ্যান্সার আপনি দিতে পারছেন না। এখন এই অ্যান্সার দেওয়ার জন্য আপনার হাতে যদিও বিগত 5 বছর 10 বছরের হিস্ট্রিক্যাল ডেটা আছে, ডেটা অ্যানালাইসিস করে আপনাকে অনেক সময় নিয়ে এরপর হচ্ছে একটা রিপোর্ট বানিয়ে দিতে হচ্ছে সিইওকে, কিন্তু এই যে সময়টা যাচ্ছে এই সময়টাকে আমরা কিভাবে মিনিমাইজ করতে পারতাম? অবভিয়াসলি এই সময়টা যদি একটা ইআরপি থাকতো, তাহলে ইআরপির যে হিস্ট্রিক্যাল ডেটা থাকবে সেই হিস্ট্রিক্যাল ডেটার উপরে বেস করে সামনের যে অকেশনটা আছে সেই অকেশনকে সে টার্গেট করে সেখানের মধ্যে বলে দিবে যে ঠিক আছে, তোমার এত হাজার কোয়ান্টিটি তুমি প্রডিউস করো, এত হাজার কোয়ান্টিটি তুমি স্টকে রাখো। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা সে কিভাবে করবে? সে তার বেসড অন হিস্ট্রিক্যাল ডেটা, তার যে ডেটা সায়েন্সের নলেজ, তার ভিতরে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকবে, বেসড অন দ্যাট সে এই কাজটা করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইআরপি যদি থাকে, বিজনেসের ডিসিশনটা ফাস্ট হয়, যে কোনো সময় দ্রুততার সাথে সেই কাজগুলো এক্সিকিউট করতে পারবে। এই তো গেল সিনারিও। তো বিজনেসটা কিভাবে ইআরপি থেকে বেনিফিটেড হবে এই বিষয়গুলো আমরা সামনে স্লাইডে দেখব। তবে আমি একটা বিষয় আপনাদের মাথায় দিয়ে দিতে চাচ্ছি। বিষয়টা হচ্ছে যে আমি ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করি। আমি চাই যে আপনারা যদি কোনো টপিক না বুঝেন তাহলে আমাকে প্রশ্ন করতে পারবেন, উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি ডাউট আপনারা প্রশ্ন করতে পারেন। আমি যতটুকু জানি আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো আপনাদেরকে শেখানোর জন্য। এই ব্যাপারে অন্তত আমি শতভাগ দিব, এটাতে আমার কোনো ডাউট নেই। হ্যাঁ, আমি আশা করি, আমি চেষ্টা করব। আমি যেহেতু এখানে পর্যন্ত এসেছি, আমার আসলে কাজ থাকা সত্ত্বেও, অফিস থাকা সত্ত্বেও আসলে এখানে এসেছি। সো আমি চাই যে আপনারাও যেন আমার কাছ থেকে কিছু নিয়ে যেতে পারেন, এই বিষয়টা ইনশিওর করবেন। ওকে, আমরা একটু স্লাইডে যাই। কয়েকটা স্লাইড দেখবো, এরপরে হচ্ছে আমরা হ্যান্ডস অন টুলসে চলে যাব, যেখানে আমরা একটা ইআরপি সফটওয়্যার ধরে পুরো সিস্টেমটা একটু গো থ্রু করার চেষ্টা করবো আজকে। সো ফার্স্ট অফ অল, এইখানে যে পিকচারটা আমরা দেখতে পাচ্ছি, আমি যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেই এক্সাম্পলের সাথে আপনি কিছুটা কানেক্ট করতে পারবেন এবং এটাকে ভিজুয়ালাইজ করতে পারবেন। এখানে দেখুন যে দ্য সাইলো প্রবলেম, এটা একটা আইল্যান্ডের মতো। এখানে কয়েকটা আইল্যান্ড আছে, যে একটা আইল্যান্ডে আমার প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট আছে, একটা আইল্যান্ডে সেলস আছে, একটা আইল্যান্ডে ইনভেন্টরি আছে, আর একটাতে অ্যাকাউন্টিং আছে। এখন একটার সাথে আরেকটার কোনো কানেকশন নাই, যার কারণে এখন যদি সেলস আইল্যান্ড থেকে কেউ কোনো প্রোডাক্ট সেল করে শেষ করে ফেলে, অর্ডার অ্যাডভান্স রিসিভ করে, পেমেন্ট কালেক্ট করে, এবং হোয়াট ইফ আমার প্রকিউরমেন্ট আইল্যান্ডের মধ্যে কোনো ধরনের কিছু নেই, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমার এখানের মধ্যে একটা সমস্যা তৈরি হবে, রাইট? সো এই সমস্যাটা আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি? সো এই সমস্যাটা কিভাবে অ্যাভয়েড করতে পারি? এখানে আমার ইনভেন্টরি কয়টা আছে, এরপর আমার অ্যাকাউন্টিং কিছু জানে না কতগুলো সেল হলো, কতগুলো ইনভেন্টরি আছে, কতগুলো চলে গেল, এই বিষয় ব্যাপারে একটা ডিপার্টমেন্ট আরেকটা ডিপার্টমেন্টের সাথে কানেকশন নেই। এখন তাদেরকে ফোন দিতে হচ্ছে, কতগুলো সেল হলো, বারবার বারবার কল দিতে হচ্ছে, যেটা কিনা আসলে একটা বিজনেসের সাস্টেইনেবিলিটি এবং স্কেলেবিলিটির মধ্যে সবচেয়ে বড় নেগেটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করে। সো প্রত্যেকে কিন্তু তাদের স্ট্যান্ড অ্যালোন সিস্টেম যদি মেনটেন করে, সেটার জন্য একই ডেটা প্রত্যেকের সিস্টেমেই বারবার করে এন্ট্রি দেওয়া লাগছে, যেটা কিনা ডুপ্লিকেশন অফ ইফোর্ট হচ্ছে। সো এটার সমাধান কি? এখানে যদি আমরা দেখি, এটা সমাধান হচ্ছে যে একটা ইআরপি সফটওয়্যার, যেটা কিনা আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টকে কানেক্ট করছে। এই যে দেখুন, সেলসকে সে কানেক্ট করছে, ইনভেন্টরিকে সে কানেক্ট করছে, প্রকিউরমেন্টকে কানেক্ট করছে, অ্যাকাউন্টিংকে কানেক্ট করছে, এবং ইআরপির আরও বেশ কিছু মডিউল আছে। এখানে এইচআর পেরোলও চলে আসছে, এর বাইরেও অনেক মডিউল আছে। এই যে এই আইল্যান্ডগুলো এক একটা আমরা মডিউল হিসেবে চিন্তা করতে পারি। তাহলে এখন কি হবে? যখন সেলস সে একটা অর্ডার রিসিভ করবে, ইমিডিয়েটলি আমার ওয়্যার হাউসে সেই নোটিফিকেশান চলে যাবে কতগুলো কোয়ান্টিটি অর্ডার প্লেস হয়েছে, কোন লোকেশানে ডেলিভারি পাঠাতে হবে,
বেসড অন দ্যাট ওয়ার হাউস থেকে যারা আছে তারা এটাকে পিক করে প্যাক করে সুন্দর করে র্যাপিং করে ডেলিভারি ভ্যানে তুলে দিয়ে এটাকে ডেলিভারি দিয়ে দিচ্ছে। আবার যখন ওয়ার হাউসের প্রোডাক্ট শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু তারা প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টকে নোটিফিকেশন পাঠিয়ে দিচ্ছে আমার এই স্টকটা কমে যাচ্ছে, তুমি এটা রিকুইজিশন দাও অথবা তুমি এটা কিনে নিয়ে আসো। আবার যখন সেল হচ্ছে অ্যাট দ্য সেম টাইম আমার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কাছে কিন্তু ওই সেলসের ইনফরমেশন চলে যাচ্ছে কোন অ্যাকাউন্টস রিসিভেবল এবং কত টাকা সেল হয়েছে সেটা কিন্তু ইমিডিয়েটলি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টেও যাচ্ছে। সো এই যে ইন্টার কানেকশন, এটা পসিবল হচ্ছে একটা সিস্টেমের কারণে। ওয়ান সিস্টেম, ওয়ান ডেটা, ওয়ান অর্গানাইজেশন, একটা সফটওয়্যার মাধ্যমে সবগুলো ডিপার্টমেন্ট কানেক্টেড। আচ্ছা, সো যেহেতু ইআরপি নিয়ে কথা বলবো, অফকোর্স আমাদের ইআরপি ডেফিনেশনটা একটু জেনে রাখা ভালো। সো হোয়াট ইজ ইআরপি? ইআরপিকে আমরা একটু যদি ডাইসেক্ট করি, ই ফর এন্টারপ্রাইজ, এন্টারপ্রাইজ মিনস এনি বিজনেস লিগাল এন্টিটি যেটাতে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকতে পারে, আবার এটা সোল প্রোপ্রাইটরশিপও হতে পারে। সো এটা হচ্ছে এন্টারপ্রাইজ। রিসোর্স বলতে আমরা চারটা এম এর সংমিশ্রণকে বুঝি। নাম্বার ওয়ান হচ্ছে মানি, ম্যাটেরিয়াল, ম্যান, মেশিন। এবং প্ল্যানিং বলতে এই যে রিসোর্স আছে, এই যে ডিপার্টমেন্টগুলো আছে, হিউম্যান রিসোর্স বলি, ম্যাটেরিয়াল বলি, মানি বলি, এগুলোকে প্রপার ওয়েতে প্ল্যান করে প্রপার ওয়েতে আমরা এটার অবজেক্টিভ অনুযায়ী কাজ করতে পারা, এটাই হচ্ছে আমাদের আসলে ইআরপি। সো ইআরপি হচ্ছে একটা অর্গানাইজেশনের, আমরা যদি বলি মোরালেস, এটা হচ্ছে একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটা থেকে সব কিছুকে কন্ট্রোল করা হয়। সো আমরা এখানে একটু ইআরপির ইভলিউশন সম্পর্কে একটু দেখে নিই। ইআরপিটা কোথা থেকে ইভলভ হয়েছে এটা একটু বোঝার চেষ্টা করি। যদি আমরা শুরুর দিকে তাকাই, প্রথমে 1960s দিকে এখানে আমরা এমআরপি ওয়ান নামে একটা মডিউল দেখতে পাচ্ছি। সো 1960-এর দশকে আমাদের তখন বর্তমান সময়ের যে পিসিগুলো আছে, ল্যাপটপগুলো আছে, এই ধরনের কোনো ল্যাপটপ ছিল না। ওই আমলে ছিল আমাদের কি আইবিএম 360-র মতো বিশাল বড় কম্পিউটার, যেটা একটা কেবিনেটের মতো দেখতে, অথবা একটা রুমের মধ্যে রেখে এখানের মধ্যে কাজ করতে হতো। এবং ওই সময়ের মধ্যে যে কাজটা করতো এমআরপিতে, ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং, অর্থাৎ একটা বিল অফ ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া হতো কিভাবে আমাদের নেক্সট প্রোডাকশনে কতগুলো র ম্যাটেরিয়ালস লাগবে, আমাদের ওয়্যার হাউসে কতগুলো র ম্যাটেরিয়ালস আছে এবং নেক্সট কতটুকু আমাদের রিকোয়ারমেন্ট লাগবে। সো ওই জিনিসটা সে এখান থেকে ক্যালকুলেট করতো, ক্যালকুলেট করে তারপর হচ্ছে সে আউটপুটটা দিত। এটাও মোটামুটি সপ্তাহে একবারই রান করতো তারা, নর্মালি সানডে নাইটের দিকে এসে এই কাজটা করতো, কারণ এটা একটা এক্সপেন্সিভ সিস্টেম ছিল, অনেক পাওয়ার কনজিউম করতো। সো এই কাজটা তারা তখন করতো এবং এটা প্রিন্ট হয়ে পেপার যখন আসতো তখন পেপারে দেখতো আচ্ছা ঠিক আছে আমার কোন পার্টস, কোন প্রোডাক্ট, কোন র মেটেরিয়াল, কত পিস লাগবে, কত কোয়ান্টিটি লাগবে, এটা দেখে তখন তারা প্রকিউরমেন্ট টিমকে মার্কেটে পাঠাতো। সো এটা ছিল তখন 1960-এর দশকের ওই এরাটা যেখানে এমআরপি ওয়ান ছিল। এরপরে 80-এর দশকে এসে এটা এমআরপিটা আরেকটু আপগ্রেডেড হয়। এখন শুধু ম্যাটেরিয়ালস নিয়ে তারা প্ল্যান করে না, এখন হচ্ছে যে রিসোর্স নিয়ে প্ল্যান করে। একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট কীভাবে তাদের যত রিসোর্স আছে, নট অনলি ম্যাটেরিয়াল, তাদের যে হিউম্যান রিসোর্স আছে, তাদের যে মেশিনারিজ আছে, তাদের যে ক্যাপিটাল আছে, এই রিসোর্সগুলোকে কীভাবে অপটিমাইজ করতে পারে, সেই জিনিসটা তখন তারা এমআরপি টু 1980-এর দশকে নিয়ে আসে। এবং ইআরপির কনসেপ্টটা এরপরে আসে, অর্থাৎ 1990s-এর এই সময়ের দিকে ইআরপির কনসেপ্টটা আসে। অর্থাৎ এখানের মধ্যে আমাদের যে যতগুলো ডিপার্টমেন্ট আছে বিজনেসের মধ্যে, অ্যাকাউন্টিং আছে, ফিনান্স আছে, মার্কেটিং আছে, সেলস আছে, প্রকিউরমেন্ট আছে, পেরোল আছে, এইচআর, ইচ অ্যান্ড এভরি ডিপার্টমেন্টকে তখন সে কানেক্ট করে ফেলে, অর্থাৎ একটা আরেকটার সাথে কমিউনিকেট করতে পারছে এখন। এরপরের যে আপগ্রেডেড এরা ইআরপি টু, এখানের মধ্যে এখন আমরা ওয়েব বেসড হয়ে গেছে এবং আমাদের সাপ্লাই চেনটা পুরোপুরি একজনের সাথে আরেকজনের ইন্টার কানেক্টেড। আমাদের কাস্টমার আমাদের সাথে কানেক্টেড, আমাদের সাপ্লায়ারও কানেক্টেড। আমরা কাস্টমারকে ডিরেক্ট মেইল করে দিতে পারছি যে তোমার এত টাকা ডিউ আছে, এত তারিখের মধ্যে কাইন্ডলি পে করো। আবার অ্যাট দ্য সেম টাইম আমরা সাপ্লায়ারকেও আমাদের একটা পিও দিয়ে দিতে পারি যে আমার এই প্রোডাক্টটা শেষের পথে, তুমি কাইন্ডলি আমাকে এটা রিস্টক করে দাও। এই যে ইন্টার কানেকশন, এই যে ওয়েব বেস সিস্টেম যেটা একজনের সাথে আরেকজন কানেক্টেড, এটা কিন্তু 2000 সালের দিকে এসেছিল ইআরপি টু এর মাধ্যমে। এবং বর্তমান যে সময়টা চলছে 2010-এর পরে, এটা হচ্ছে ক্লাউড ইআরপি এবং এটাকে আমরা বলি যে এআই এর একটা এরা চলছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মোবাইল অ্যাপ্লিকেশন, রিয়েল টাইম ড্যাশবোর্ড,
রিয়েল টাইম রিপোর্টিং, এই সময়টা এখন চলছে। এখন কোম্পানির বস যদি ছুটিতে থাকে অথবা লেটস সে কক্সবাজার ঘুরতে গেল, তখন কেউ যদি কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে অ্যাপ্রুভালের জন্য রিকোয়েস্ট করে, ওনার সাথে বিশাল বড় কম্পিউটার বা ল্যাপটপ নিয়ে ঘোরার প্রয়োজন নাই। উনি ওনার কাছের যে মোবাইলটা আছে সেই মোবাইল থেকে দেখেও ওইটা অ্যাপ্রুভাল দিয়ে দিতে পারবে। তার মানে এখনকার যে ক্লাউড বেসড এরা ইআরপি আছে, সেটা এখন মোবাইলের মধ্যে চলে গেছে। সো আশা করি ইভলিউশন অফ ইআরপি, ইআরপি কোথা থেকে আজকে কোথায় এসে দাঁড়িয়েছে এই বিষয়টা আমি বোঝাতে পেরেছি। আচ্ছা, এখন আসি আমরা গ্লোবাল ইআরপি প্লেয়ার কারা কারা আছে এটা আমরা একটু দেখি। অনেকেই আছে, অনেক বিজনেস ইআরপি সফটওয়্যার প্রোভাইড করছে। তার মধ্যে আমরা এটাকে যদি তিনটা টায়ারে ভাগ করি, আমরা দেখব টায়ার নাম্বার ওয়ান, এখানের মধ্যে বিগ বিগ জায়ান্ট বসে আছে যাদের সফটওয়্যারটা খুবই কমপ্লেক্স অপারেশন ম্যানেজমেন্টের জন্য ব্যবহার করা হয়, যেমন এসএপি আছে, ওরাকল ফিউশন আছে। সো এই সফটওয়্যারগুলা বড় অর্গানাইজেশন যেমন এমএনসি, যেমন আমি যদি বলি ব্রিটিশ আমেরিকান টোবাকো আছে, ইউনিলিভার আছে, এরপরে বড় বড় এমএনসি যারা আছে, তারা নর্মালি তাদের কমপ্লেক্স অপারেশনের জন্য এই সফটওয়্যারগুলো ইউজ করে এবং দিজ আর টু কস্টলি। সেকেন্ড টায়ারে কারা আছে? মাইক্রোসফট ডাইনামিক্স 365, নেটসুটটাও ওরাকলের, এবং এটা হচ্ছে মিড মার্কেটের জন্য এই সফটওয়্যারগুলো ব্যবহার করে। আর টায়ার থ্রিতে যারা আছে, ওপেন সোর্স, ওডো আছে, জোহো আছে, ইআরপি নেক্সট আছে, এগুলো কস্ট ইফেক্টিভ এবং তুলনামূলকভাবে যারা এসএমই, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, তারা এই সফটওয়্যারগুলো ইউজ করতে পারে তাদের বিজনেসের অপারেশন রান করার জন্য। আর আমরা যে সফটওয়্যারটা এক্সাম্পল হিসেবে নিচ্ছি সেটা হচ্ছে ইআরপি টু অল। এটাই আমরা শিখবো, বিকজ এটা আমাদের যে রিজিয়ন আছে, আমাদের বাংলাদেশ, স্পেসিফিকলি বাংলাদেশের যে ট্যাক্স, বাংলাদেশের রুলস অ্যান্ড রেগুলেশনস, ল অনুযায়ী, পলিসি অনুযায়ী এই সিস্টেমটাকে ডেভেলপ করা হয়েছে। সো এই সিস্টেমটা জানলে আপনারা মোটামুটি বাংলাদেশের ট্যাক্স পলিসি থেকে শুরু করে লেবার অ্যাক্ট 2006 এই বিষয়ে অনেক আইডিয়া পাবেন। সো আমরা এখন চলে যাচ্ছি যে নেক্সট স্লাইডে, জব অপরচুনিটি ইন ইআরপি ইকোসিস্টেম। আপনি যদি ইআরপি শিখেন, দেন হোয়াট উইল বি দ্য বেনিফিটস দ্যাট ইউ আর গোয়িং টু গেট, হোয়াট রিওয়ার্ডস আর ইউ গোনা গেট। এটা হচ্ছে কিছু এখানে জাস্ট একটা গ্লিমস দেখানো হয়েছে যে আপনি কোন কোন রোলের জন্য সুইটেবল, যেমন ফাংশনাল কনসালটেন্ট, ইআরপি কনসালটেন্ট বা ফাংশনাল কনসালটেন্ট হিসেবে আপনি জব করতে পারবেন। যে কোনো একটা ডিপার্টমেন্টের ফাংশনটা, প্রসেসটা যদি আপনি বোঝেন, ইআরপির মধ্যে আমাদের এখানে প্রায় 18 থেকে 19টার মতো মডিউল আছে। সো আপনি যদি এখানের মধ্যে একটা মডিউল বা একটা প্রসেসকে আপনি প্রপার ওয়েতে ক্যাপচার করতে পারেন, তাহলে ওই ফাংশনের জন্য আপনি একজন কনসালটেন্ট হিসেবে আপনি জবে জয়েন করতে পারেন। সেকেন্ড, বিজনেস অ্যানালিস্ট। আপনি যখন বিজনেস অ্যানালিস্ট হিসেবে কাজ করবেন, তখন যে কোনো বিজনেসের রিকোয়ারমেন্টগুলো কালেক্ট করে এটাকে বিআরডি অথবা এসআরএসে আপনি একটা ডকুমেন্ট আকারে সাজাবেন। এখন আপনি যদি বিজনেসের রিকোয়ারমেন্ট কালেক্ট করতে যান আর যদি আপনার পুরো বিজনেসের ওভারঅল 360 ডিগ্রি আইডিয়া না থাকে, তাহলে কিন্তু আপনি রিকোয়ারমেন্টগুলো প্রপারলি কালেক্ট করে নিয়ে আসতে পারবেন না। পারবেন? পারবেন না তো। তাহলে যদি ইআরপি শিখেন, তাহলে এই বিজনেস অ্যানালিস্ট এর রোলটা আপনার জন্য পারফেক্ট। স্টার্টিংয়ের জন্য আমি বলছি পারফেক্ট। আপনি তখন প্রশ্নগুলো ওই ওয়েতে করতে পারবেন, কোন ডিপার্টমেন্টের সাথে কোন ডিপার্টমেন্টের কানেকশন আছে, সফটওয়্যারের মধ্যে কানেকশন তৈরি হবে, সেটা কিন্তু আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন। ওকে, দেন আপনি প্রজেক্ট ম্যানেজার হিসেবে আপনি যে কোনো প্রজেক্ট লিড করতে পারবেন। এটা ইমপ্লিমেন্টেশন কিভাবে হবে, এটার স্কোপ ম্যানেজ করা, এটার রিস্ক ম্যানেজ করা, স্টেক হোল্ডার ম্যানেজ করা, এই বিষয়গুলো আপনি এখান থেকে করতে পারবেন আপনার যদি ইআরপি নলেজ থাকে। এবং ফাইনালি টেকনিক্যাল কনসালটেন্ট, আপনি যদি টেকনিক্যাল বিষয়গুলো আপনার অবশ্যই আয়ত্তে থাকতে হবে, লাইক প্রোগ্রামিং, কোডিং, এই বিষয়গুলো যদি আয়ত্তে থাকে, তাহলে আপনি একজন টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে কিন্তু কীভাবে ইআরপি আর্কিটেকচারটা ডিজাইন করতে হবে, একটা মডিউলের সাথে আরেকটা মডিউলের ব্যাকএন্ড কীভাবে কানেক্ট হবে, এই বিষয়গুলো তখন আপনি কনসালটেন্সি দিতে পারবেন। আর এর বাইরে তো আপনার বিজনেস অপরচুনিটি আছে। আপনি যদি একজন এন্টারপ্রেনার হতে চান, নিজের উদ্যোগ নিজে নিতে চান, তাহলেও আপনার কিন্তু একটা ওভারঅল বিজনেসের রিকিউমেন্ট লাগবে। কোন ডিপার্টমেন্ট কীভাবে কাজ করে এটা আপনার জানতে হবে। সো এই অপরচুনিটিগুলো আছে। এখন আসি কোর ইআরপি মডিউল। কি কি মডিউল আছে? যেটা বলেছিলাম ইতিপূর্বে যে আমাদের ইআরপি সফটওয়্যারের মধ্যে 19টার মতো মডিউল আছে। তার মধ্যে কোর মডিউল হচ্ছে অ্যাকাউন্টিং, ফিন্যান্স, সিআরএম, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন, বাইং অ্যান্ড প্রকিউরমেন্ট, সাপ্লায়ার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, প্রোডাকশন প্রসেস ম্যানেজমেন্ট, ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, পেরোল ম্যানেজমেন্ট, আরও অনেক কিছু আছে যেগুলো আমরা সামনের দিকে শিখবো ইনশাল্লাহ।
আচ্ছা, এখানে ২ টা প্রসেস ফ্লো আছে। আমি খুব আ মনোযোগ সহকারে রিকোয়েস্ট করব সবাইকে এটা দেখার জন্য। কারণ এই প্রসেস ফ্লো ২ টা এখানে একটা আছে, সামনে আরেকটা আছে। ২ টা যদি আপনি মাথার মধ্যে রাখতে পারেন, তাহলে আপনি বলবেন যে আমি সাপ্লাই চেইন। এই প্রসেস ফ্লোটা হচ্ছে সাপ্লাই চেইনের একটা প্রসেস ফ্লো। আপনি এটা যদি মুখস্থ রাখতে পারেন, মাথায় রাখতে পারেন, তাহলে আপনি সাপ্লাই চেইনটা মোটামুটি বলব যে 50-60% আপনি কভার করে ফেলেছেন। সো ১ম এ আমরা যদি দেখি প্রকিউর টু পে এই বিষয়টা, একটা প্রকিউরমেন্টে যখন আপনি কাজ করবেন, কিভাবে কাজটা শুরু হয়, কিভাবে আপনি কখন একটা প্রোডাক্ট পারচেজ করবেন, কখন সাপ্লায়ারকে পেমেন্টটা প্রোভাইড করবেন, এটার প্রসেসটা স্টার্ট হয় কোন জায়গা থেকে, এন্ড হয় কোন জায়গা থেকে, এটা আমরা এখান থেকে দেখি। সো এখানে আমরা যদি দেখি ম্যাটেরিয়াল রিকুইজিশন, এমআর, ফার্স্ট অফ অল বিজনেসগুলোতে একটা রিকুইজিশন লিস্ট তৈরি করে যে আমার কি কি র ম্যাটেরিয়ালস লাগবে। লেটস সে আপনি হচ্ছে একটা স্নিকার ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে আছেন, ম্যানুফ্যাকচারার। সো আপনার হচ্ছে র ম্যাটেরিয়ালস লাগবে স্নিকারের জন্য। সো স্নিকারের জন্য কি লাগবে? নাম্বার ওয়ান, আপনার স্নিকারের জন্য ফেব্রিক্স লাগবে। তো আপনি লিখলেন যে ডেনিম ফেব্রিক্স এত মিটার। তারপর কি লাগবে? আপনার লেস লাগবে, স্নিকারের লেস লেস লাগবে। তারপর আপনার লাগবে কি? আইলেটস লাগবে। স্নিকারের জন্য আপনার ইনার সোল লাগবে, আউটার সোল লাগবে, ইন্ডাস্ট্রিয়াল গ্লু লাগবে। সো এই বিষয়গুলো আপনি কোনটা কতটুকু লাগবে এটার একটা রিকুইজিশন আপনি রেডি করলেন। এখন রিকুইজিশন রেডি করার জন্য আপনার দুইভাবে হতে পারে, এক হচ্ছে আপনার সাপ্লায়ার পরিচিত, আর এক হচ্ছে আপনি সাপ্লায়ার কাউকেই চিনেন না। যদি অপরিচিত হয়, যদি কাউকে না চিনেন, ফার্স্ট টাইম হয়, তাহলে আপনি একটা এটা করবেন, রিকুইজিশন অ্যাপ্রুভাল নেওয়ার পরে একটা হচ্ছে টেন্ডারের মতো করে আপনি ওয়েবসাইটের মধ্যে একটা বিজ্ঞপ্তি দিবেন, পাবলিশ করবেন, এক্সপ্রেস অফ ইন্টারেস্ট বলে, ইউআই বলে এটাকে। সো আপনি যখন ইউআইটা দিবেন, দেওয়ার পরে এখানের মধ্যে আপনার সাপ্লায়াররা দেখবে, সাপ্লায়াররা এখানের মধ্যে অ্যাপ্লিকেশন সাবমিট করবে, সেখানে তারা তাদের কোটেশনটা দিবে, তারা তাদের ইন্টেন্ট এখানের মধ্যে এক্সপ্রেস করবে যে আমি এখানে তোমাকে এই প্রোডাক্টটা সাপ্লাই দিতে চাচ্ছি এবং কত টাকা ধরে সাপ্লাই দিতে চাচ্ছি সেই বিষয়টা এখানের মধ্যে আসবে। সো যখন আমাদের কাছে কোটেশন চলে আসবে, কোটেশন আসার পরে অফকোর্স আমরা লিস্ট অফ কোটেশন থেকে সবাইকে তো আর অর্ডার করবো না, আমরা একজন দুজনকে অর্ডার করবো। সো অর্ডার কাকে করব সেটার জন্য আবার এখানে আমরা অডিট করি। এই যে ইউআইটা আসে, এখানে অডিটিংয়ের বিষয়টা চলে আসে। আমরা যখন অডিট করি তখন অডিটের মধ্যে বেশ কিছু রিকোয়ারমেন্ট থাকে, যেমন আহ, এই সাপ্লায়ারের ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, কত বছর কাজের অভিজ্ঞতা আছে, তার ফ্যাক্টরি কি কমপ্লায়েন্ট কিনা, ওয়ার্কার্সদের বেনিফিট কি প্রপারলি দিচ্ছে কিনা, এরপর হচ্ছে তার প্রাইস কত, ঠিক আছে, তার আইএসও সার্টিফিকেশন আছে কিনা, এই বিষয়গুলা। এবং এডিশন টু দ্যাট যদি কোম্পানি মনে করে আরও এক্সট্রা কিছু রিকোয়ারমেন্ট লাগবে, সেই রিকোয়ারমেন্টগুলো সে চেক করতে পারে। সেই রিকোয়ারমেন্টগুলো চেক করার পরে সে অডিট যখন করবে, অডিট করার পরে যে একজনকে ফাইনালি পিক করে তাকে হচ্ছে একটা পিও দিবে, অর্থাৎ পারচেজ অর্ডার করবে। এবং পারচেজ অর্ডারটা কি? পারচেজ অর্ডার আর কিছু নেই, এটা জাস্ট একটা লিগ্যাল ডকুমেন্ট যেটা সাপ্লায়ারকে প্রোভাইড করে যে ঠিক আছে ভাই, তোমার কাছ থেকে আমি এই প্রোডাক্টটা এত পিস নিতে, এত টাকায় নিতে আগ্রহী, এই হচ্ছে আমার পক্ষ থেকে একটা পিও দিচ্ছি, এটার এগেনস্টে তুমি আমাকে প্রোভাইড প্রোডাক্টগুলো ডেলিভারি দাও। তো যখন সে পিওটা দেয়, দেওয়ার পরে এটা হচ্ছে সাপ্লায়ার প্রোডাক্টগুলো প্রিপেয়ার করে প্যাকেজিং করে পাঠিয়ে দেয়। যখন আমাদের ওয়্যার হাউসে চলে আসবে, চলে আসার পরে আমরা এটা গুড রিসিভড নোট, একটা কিউসি হবে অফকোর্স, রিসিভ করার সময় কিউসি করে মালগুলো ঠিক আছে কিনা এটা চেক করে একটা জিআরএন দিয়ে দেয়, গুড রিসিভ নোট দিয়ে দেয়, এবং পাশাপাশি একটা পারচেজ ইনভয়েসও ক্রিয়েট করে। সো আমার এখানের মধ্যে 3 ওয়ে ম্যাচ আছে। এক নম্বর হচ্ছে যে আমার পিওতে সাপোজ কত পিস বলা ছিল, 100 পিস বলা ছিল, আমি মাল রিসিভ করেছি 100 পিস, পারচেজ ইনভয়েসও হচ্ছে 100 পিস। এই ম্যাচিংটা প্রপার হলে তখন হচ্ছে যে বিলটা একিউরেট হবে। এখন আমি হচ্ছে এমন হতে পারে পিও দিয়েছি 100 পিস, আমার মাল এসেছে 90 পিস, ওই 90 পিসের মধ্যে আবার 10 পিস হচ্ছে ডিফেক্ট, তাহলে আমি কিন্তু পারচেজ ইনভয়েস ক্রিয়েট করব 80 পিসের, নট 100 পিস, নট 90 পিস, আমি 80 পিসের একটা পারচেজ ইনভয়েস ক্রিয়েট করে তারপরে সেটা আমি সাপ্লায়ারকে সেন্ড করব। আশা করি বুঝাতে পেরেছি। এরপরে হচ্ছে যে সাপ্লায়ার পেমেন্ট যখন আসবে, যে ইনভয়েস পাঠানোর পরে এটা আবার আমার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে হিট করবে। তো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কী হবে, যে আমি যেহেতু পারচেজ করেছি, আমার একদিকে হচ্ছে কস্ট বাড়ছে বা প্রোডাক্ট আসছে, আরেকদিকে হচ্ছে আমার অ্যাকাউন্টস পেয়েবল বাড়ছে। সো অ্যাকাউন্টস পেয়েবল যেহেতু বাড়ছে, এটাকে আবার আমি ব্যাংকের মাধ্যমে টাকা ট্রান্সফার করে দিলে সেটা আবার কমে যাবে, আমার ক্যাশ ক্রেডিট হয়ে যাবে,
অ্যাকাউন্টস পেবল ডেবিট হয়ে যাবে। সেই জিনিসটা সাপ্লাই পেমেন্টের মাধ্যমে কমপ্লিট হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে প্রকিউর টু পে সাপ্লাই চেনের একটা লাইফ সাইকেল। আমরা যদি ঠিক এটার অপোজিট অর্ডার টু ক্যাশ লাইফ সাইকেলে যাই, এই লাইফ সাইকেলটার দিকে যদি তাকাই আমরা, আমরা এখানে দেখতে পারবো এটা শুরুই হচ্ছে আমাদের লিড ক্যাপচার দিয়ে। আমাদের বিজনেসে একটা লিড ক্যাপচার করে প্রথমে। এটা বিভিন্ন ওয়েতে হতে পারে, আমরা অনলাইনে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারি, অথবা ওয়ার্ড অফ মাউথ হতে পারে, অথবা ট্রেড শোর মাধ্যমেও লোকজন আসতে পারে আমাদের বিজনেসে। সো এটা হচ্ছে লিড ক্যাপচার করলাম, করার পরে তাদের সাথে আমরা ফার্দার আলোচনা সাপেক্ষে যদি মনে হয় যে দে আর ইন্টারেস্টেড, সেটা অপরচুনিটিতে কনভার্ট হয়। সেখান থেকে আবার যদি কেউ কোটেশন চায়, তাহলে আমরা তাদেরকে সেলস কোটেশন প্রোভাইড করি। ওইখান থেকে যদি কেউ অ্যাকসেপ্ট করে, তাহলে আমরা একটা সেলস অর্ডার জেনারেট করে ফাইনালি আমরা প্রোডাক্টের ডেলিভারি দিয়ে দিই সেলস ইনভয়েসের সাথে। সেটা হচ্ছে একটা O2C ক্যাশ ফ্লো। তো এখানে দেখি আমরা বিজনেস ফোকাস করে এখানে রেভিনিউ ড্রাইভ করে, ইমপ্রুভ অর্ডার একিউরেসি অ্যান্ড এক্সিলারেট ক্যাশ কনভার্সন। আর টেকনিক্যাল ফোকাস করে ইন্টিগ্রেট CRM, ইনভেন্টরি অ্যান্ড ফাইন্যান্স টু এলিমিনেট ম্যানুয়াল হ্যান্ডস অফ। সব কিছু আসলে এখানে অটোমেটিক হচ্ছে। সো আমরা এখন যে কনসেপ্টগুলোর কথা বলেছি এটা খুবই দরকারি ছিল, আদারওয়াইজ সামনে যে সফটওয়্যারটা আমরা কথা বলবো এই সফটওয়্যারটা একটু বুঝতে অসুবিধা হয়ে যাবে, এই কারণে আমি কনসেপ্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি। সো এখন আমরা একটা রিয়েল সিস্টেম নিব, ERP2all। এই সফটওয়্যারের মধ্যে ঢুকে আমরা প্র্যাকটিক্যালি প্রত্যেকটা মডিউল আমরা গ্রাজুয়ালি, আজকে আমরা একটা ওভারভিউ দেখব, এর পরের ক্লাসগুলো থেকে আমরা হচ্ছে ইনডেপথ প্রত্যেকটা মডিউলে ঢুকে ঢুকে আমরা প্র্যাকটিক্যালি এগুলা লার্ন করার চেষ্টা করব। সো এই পর্যায়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কোয়েশ্চেন করতে পারেন, আদারওয়াইজ আমরা সিস্টেমে চলে যাব। ওকে, তাহলে আমরা সিস্টেমে চলে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আশা করি আমরা কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি। আমরা এখন সিস্টেমে গেলে বিষয়টা আপনারা রিলেট করতে পারবেন। থ্যাংক ইউ।